16 জনের দল দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দল যে 3টা টি20 ম্যাচ খেলবে সেই স্কোয়াডটাই এশিয়া কাপে ট্রাভেল করবে। আমরা জানতাম যে টপ এন্ড টি20তে বাংলাদেশ প্রাথমিক দলের 5 জন ক্রিকেটার আছেন। সেখানে নুরুল হাসান সোহান ছিলেন, মাহিদুল অঙ্কন ছিলেন, সাইফ হাসান ছিলেন, নাইম শেখ ছিলেন এবং হাসান মাহমুদ ছিলেন। সেই 5 জন থেকে জাতীয় দলের মূল স্কোয়াডে 2 জনের সুযোগ পাওয়া হয়েছে। নুরুল হাসান সোহান ডাক পেয়েছেন, সাইফ হাসান ডাক পেয়েছেন, অনেকেই বাদ পড়েছেন। মেহেদী হাসান মিরাজকে নিয়ে কথাবার্তা চলছিল, নেদারল্যান্ড সিরিজের সময় তিনি ছুটি চেয়েছেন পারিবারিক কারণে এবং তাকে নেদারল্যান্ড সিরিজ না শুধু এশিয়া কাপের স্কোয়াডেও রাখা হয়নি। সব মিলিয়ে আমরা যদি এশিয়া কাপের স্কোয়াডটা দেখি, চমক আসলে কি আছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। কাদেরকে আপনি এক্সপেক্ট করেছেন, কাদেরকে হয়তো আপনি চিন্তা করেননি। স্কোয়াডটা যদি আমরা দেখি, লিটন কুমার দাস অধিনায়ক, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটওয়ারি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিদ তামিম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন। আমরা যদি স্কোয়াডটার দিকে তাকাই, আমরা গেল সিরিজের সময় আলোচনা করছিলাম যে মিডল অর্ডারে বাংলাদেশের ব্যাকআপ ক্রিকেটার নাই। জাকের আলী অনেক যখন ইনজুরিতে পড়েছিলেন তখন তার জায়গায় কে খেলবেন সেটা নিয়ে আমরা একটা সমস্যা বোধ করেছি এবং সেই জায়গায় ভাবা হচ্ছিল সোহান বা অঙ্কনের কেউ একজন ডাক পেতে পারেন। অঙ্কন তার টপ এন্ড টি20টা ভালো যায়নি, স্কোয়াডেও জায়গা ধরে রাখতে পারেনি একাদশে। সেই জায়গায় সোহান তো ক্যাপ্টেন্সি করছেন, সোহানকে ডাকা হয়েছে, মানে ওই জায়গার যে সমস্যাটা ছিল সেটা দূর করার চেষ্টা করেছে। ওপেনিং নিয়ে একটা কথা চলছিল যে ওপেনিংয়ে নাইম শেখ কি থাকবেন না, সেই জায়গায় সৌম্য সরকারের কথা আমরা ভাবছিলাম, সৌম্যকেও রাখা হয়নি। সাইফ হাসানকে রাখা হয়েছে এবং বলা হয়েছে যে তিনি হয়তো মিডল অর্ডারেও একটা শূন্যতা পূরণ করে দিতে পারবেন। পেসারদের দিকে যদি তাকাই, 16 জনের স্কোয়াডে 5 জন পেসার, তাসকিন আছেন, শরীফুল আছেন, তানজিম সাকিব আছেন, এই 3 জন মোটামুটি বোঝা ছিল যে থাকবেন। শরীফুল এবং একই সাথে অলরাউন্ডার ক্যাটাগরিতে সাইফুদ্দিন। ওভারঅল দল নিয়ে আপনার কাটাছাড়া কি বলছেন? ওভারঅল দল নিয়ে আসলে খুব বেশি জায়গা নাবিল কায়সার কথা বলার সুযোগ নেই। যেই জায়গার 2-1 জন যোগ হয়েছেন, সাইফ এবং সোহান, এই দুজনকে আমরা দেখেছি যে তারা যোগ হয়েছেন, কিংবা আপনি নাইম শেখ, সৌম্য সরকারদের কথা বললেন, কিংবা হাসান মাহমুদ 15 ম্যান স্কোয়াডে জায়গা করে দিতে পারেননি। যদিও স্ট্যান্ড বাই হিসেবে সৌম্য, মিরাজ, তানবীর এবং হাসান মাহমুদ এই 4 জনকে কিন্তু রাখা হয়েছে। এবং মিরাজের ক্ষেত্রে যেই জায়গাটাতে বারবার বলা হচ্ছিল যে মিরাজ কি থাকতে পারতেন কিনা, সেই জায়গাও কিন্তু নির্বাচক একটা বেশ ইন্টারেস্টিং ব্যাখ্যা দিয়েছেন যে আরেকজন, মানে 17 জনের দলও যদি হতো সেক্ষেত্রেও মিরাজ ইনক্লুডেড হতেন। ফলে খুব দারুণ কিছু কাটাছেঁড়া কিন্তু হয়েছে এই দলটা নিয়ে। আমরা পেসারদের কথা বলছিলাম, মুস্তাফিজ, তানজিম সাকিব, শরীফুল, তাসকিন এবং সাইফুদ্দিন। স্পিনারদের দিকে যদি তাকাই, 3 জন স্পিনার দলে আছেন, শেখ মাহেদী, রিশাদ, নাসুম, মানে একজন রাইট আর্ম অফ স্পিনার, একজন লেগ স্পিনার, একজন লেফট আর্ম স্পিনার। আমরা শামীম পাটওয়ারিকে দেখেছি 6 বোলিং অপশন হিসেবে কাজ করাতে। যদি সাইফ সুযোগ পান বা প্রয়োজন পড়ে শামীম পাটওয়ারি বা ওই জায়গাতে 6 বোলিং অপশনের, সেক্ষেত্রেও কি আসলে সাইফকে বিবেচনা করার একটা কারণ কিনা? সেটা হতে পারে, তবে আমার কাছে মনে হয় যে সাইফের এশিয়া কাপে ম্যাচ খেলার সম্ভাবনা খুবই কম। কারণ আপনি যদি দেখেন যে ওপেনিংয়ে যদি তাকে আপনি বিবেচনা করেন, ওপেনিংটা আমাদের এখন মোটামুটি সেট। পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, নির্বাচকরা একই কথা করেছেন, তারা আসলে বিকল্প কিছু খুব একটা ভাবতে চান না। যাকে বিকল্প হিসেবে তারা ভাবতে চান, তারা শুধু ওপেনিংই নন, প্লাস মিডল অর্ডারের বিকল্প হিসেবেও দেখতে চাইছেন। সে কারণেই সাইফ খানিকটা এগিয়ে গেছেন সৌম্যর থেকে, যেহেতু সাইফের 4-5-এ ব্যাটিং করার এক্সপিরিয়েন্সটাও আছে। দেখেন 4-এ আমাদের ব্যাটিং করার মতো ব্যাটসম্যান একমাত্র তাওহিদ হৃদয় ছিলেন, এবং 5 নম্বরেও কিন্তু আমাদের সলিড সে ধরনের কোনো মিডল অর্ডার ব্যাটার নেই। গত পাকিস্তান সিরিজে যদি দেখেন, শ্রীলঙ্কা সিরিজে যদি দেখেন, সেই জায়গাটাতে সাইফকে যদি প্রয়োজন হয়, যদি ধরেন হৃদয় কোনো কারণে ইনজুর্ড হয়ে গেলেন, কিংবা 5-এ খেলতে হবে, কিংবা ব্যাকআপ ওপেনার হিসেবে খেলতে হবে, সবগুলো জায়গাতেই সাইফ ফিট করতে পারবেন। এবং সাথে আপনি যেটা বলছিলেন যে বোলিংটাও লাগলে তিনি করে দিতে পারবেন। এবং নির্বাচক কমিটির চেয়ারম্যান বা প্রধান গাজী আশরাফ হোসেন লিচু আসলে সবকিছু নিয়েই কথা বলেছেন। জিশানকে নিয়ে খুব সুন্দর একটা কথা তিনি বলেছেন যে জিশান টপ এন্ডে খুব ভালো পারফর্ম করেছেন। জিশান টপ এন্ড টি20তে বাংলাদেশের হয়ে টপ রান গেটার। তার স্ট্যাট যদি আমরা দেখি, 200-এর উপর রান করেছেন, সর্বোচ্চ তার 73, এবং স্ট্রাইক রেটটা ভালো, 137-38 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, এবং টপ এন্ড টি20-র টপ 5 রান গেটারদের একজন জিশান আলম। তাকে কেন রাখা হয়নি সেটার উত্তরে তিনি খুব দারুণভাবে আসলে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন যে নতুন যারা আসছেন তাদের
পারফরমেন্সটাকেও তারা চোখে রাখছেন, আবার ম্যাচিউরিটিকেও তারা আসলে সম্মান দিচ্ছেন। এই জায়গায় আসলে একটা ব্যাপার খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। প্রথমে যদি স্ট্যাটটা দিয়ে শুরু করি, জিসান 6 ম্যাচ খেলে 208 রান করেছেন, স্ট্রাইক রেটটা 140 ছুঁই, গড় 34.66 এবং সর্বোচ্চ 73। জিসানকে নিয়ে একটা কথা বারবার হচ্ছিল যে তিনি ভালো শুরু করছেন কিন্তু ইনিংসটাকে বড় করতে পারছেন না। তবে টপ এন্ড টি-20তে গিয়ে কিন্তু তিনি সেই কাজটা করেছেন। 73 রানের একটা ইনিংস তিনি খেলেছেন, টি-20তে বেশ বড় ইনিংস আপনাকে বলতে হবে। আরেকটা ব্যাপার জিসানকে নিয়ে ইন্টারেস্টিংলি লিপু যেটা বলেছেন, দেখেন যে তিনি বলেছেন যে খুব সহজেই আমরা কাউকে দলে নিতে চাই না, কারণ যেন কাউকে নিয়ে আবার খুব দ্রুত বাদ দিয়ে দিতে না হয়। যাকে আমরা নিব তাকে লং টার্মের পরিকল্পনায় নিব, এবং জিসানকে তারা অনেকদিন ধরে নজর রাখছেন। জিসান অনেকদিন ধরে পারফর্মও করছেন, পুরো এক সিজনে যতগুলো টুর্নামেন্ট হয়েছে সবগুলো টুর্নামেন্টে তিনি পারফর্ম করেছেন, কোথাও তার অফ ফর্ম যায়নি। সেই এনসিএল টি-20 থেকে যদি শুরু করেন, বিপিএল, ডিপিএল, এবারে টপ এন্ড এ দলের হয়ে খেলেছেন। ফলে তাকে একটা ব্যাপারে আমি একেবারে একমত গাজী আশরাফ হোসেন লিপুর সাথে, যে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার জন্য একটা ম্যাচুরিটির প্রয়োজন হয়। সেই ম্যাচুরিটিটা এখনো খানিকটা প্রয়োজন জিসানের জন্য। সেই ম্যাচুরিটিটা যদি তৈরি হয়, জিসান হয়তো বা খুব দ্রুতই ন্যাশনাল টিমে আসতে পারবেন, তবে এশিয়া কাপের মতো বড় মঞ্চের আগে অবশ্যই না। সেটা আমরা যদি একটু দেখে নিই যে জিসান আলমকে নিয়ে গাজী আশরাফ হোসেন লিপু যে ব্যাখ্যাটা দিয়েছেন, তিনি বলছেন দল বাছাইয়ের সময় অনেকের নামই আলোচনায় আসে, সেখানে বেবি উইলো যেমন আসে, ম্যাচিউর উইলেও আসে। বেবি উইলো বলতে উঠতি ক্রিকেটারদের কথা বোঝানো হয়েছে, এবং ম্যাচিউর ক্রিকেটারদের বলতে যারা অনেক দিন ধরে আসলে জাতীয় দলের সাথে আছেন তাদের কথা বোঝানো হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বেবি উইলেও ম্যাচিউরড উইলেও হবে, তাই সবার দিকেই নজর থাকে। আমরা সেভাবে জিসানের দিকে নজর রাখছি। আমার মতে তার কিছুটা সময় দরকার ম্যাচিউর হতে, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হতে। অ্যাবসলিউটলি সেই সময়টা আসলে জিসানকে দেয়া প্রয়োজন। এবং জিসানকে নিয়ে যেহেতু এই কথাগুলো তিনি বলেছেন, কারণ অনেকেই আসলে প্রশ্ন করছেন, যেহেতু টানা পারফর্ম করে যাচ্ছিলেন জিসান, ফলে প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক। যদিও আমার কাছে সবসময় মনে হয়েছে এশিয়া কাপের বিবেচনাতে অন্তত তিনি থাকবেন না, কারণ 25 জনের যে স্কোয়াড দিয়েছেন সেই জায়গায়ও তো তিনি ছিলেন না, ফলে তার বাইরে থেকে নেওয়ার সুযোগও ছিল না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.